এভরিথিং ওকে? অলরাইট বন্ধুরা, আগে যদি জানিতাম 15,000 টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হিসেবে আমি এটাকে সাজেস্ট করিতাম। বলার বেশ কিছু রিজন রয়েছে। 15,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে আমরা বেসিক্যালি টেকনো, স্পার্ক, আইটেল এসব স্মার্টফোনই দেখে থাকি। বাট আমি দামি ব্র্যান্ডেরও স্মার্টফোন রয়েছে, যেমন স্যামসাং এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম, মেবি স্যামসাং এর A07 এর ক্ষেত্রে দেখেছিলাম। তার রিসেন্ট প্রাইস কিন্তু কিছুটা বেড়েছে বলতে পারেন, ওটাকে 15,000 টাকার মধ্যে আসলে ধরা যায় না। তবে কে জানতো ভাই, এক মাস আগে রিভিউ করা ওপো A6X স্মার্টফোনটি বর্তমান বাজারে 15,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে মার্কেট কাঁপাবে। তাও অফিসিয়াল প্রাইস পয়েন্টের কথা বলছি আমি। তবে সেক্ষেত্রে সবকিছু যে একদম টপ নচ তাও না। 15,000 টাকার মধ্যে আপাতত বাজারে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ডিল আমি মনে করি। ফার্স্ট অফ অল এখানে 6,500 মধ্যে একটি ব্যাটারি তো দেওয়া হয়েছে, বিশালই বলবো এটা আমি। ফলে 2 দিন কিন্তু একদমই নর্মাল ইউজে আপনি অনায়াসে পার করতে পারবেন। তাছাড়া ব্যাকে একটা খুবই সুন্দর প্যাটার্ন আর সিম্পলের মধ্যে ফুল বডি প্লাস্টিকের সাথেই আসে স্মার্টফোনটি, যেটি ওভারঅল 210 গ্রাম ওজন আর 8.6 মিলিমিটার থিকনেসের সাথে আসে। ওভারঅল ওয়েট ডিস্ট্রিবিউশনও যথেষ্ট ঠিকঠাকই বলবো। তার সাথে IP64 এর রেটিং তো পাচ্ছেন। আর ডিসপ্লে হিসেবে বেশ বড়সড় একটা ডিসপ্লে ইউজ করছে, 6.75 ইঞ্চি মাপের। তবে HD+ রেজুলেশন হওয়ায় কিছুটা ঘাটতি রয়েছে, বাট পুষিয়ে নেওয়া যায়, কারণ আপনাকে বাজেটটাও কনসিডার করতে হবে। তবে একটা কথা এখানে বলতে বাধ্য, IPS ডিসপ্লে হলো, কালার কোয়ালিটি কিছুটা ভালো ছিল আমি বলবো। তবে HD+ দেওয়ার কারণ তার প্রসেসরটি হতে পারে। হ্যাঁ, এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 ইউজ করেছে, যেটা 6nm নডের উপর তৈরি একটা কোর প্রসেসর। ইভেন অনেকেই মনে করতে পারে, প্রশ্ন থাকতে পারে না যে প্রসেসরটা তো আপনার ফুল HD+ ডিসপ্লেকে সমর্থন করে। এখানে ফুল HD+ না দেওয়ার কারণ যাতে ইউজিং এর ক্ষেত্রে স্মার্টফোনটিতে আপনি হ্যাং ল্যাগ দেখা না দেয়, কারণ ফুল HD দিলে কিন্তু ডিসপ্লে না আপনার প্রসেসরের উপর কিছুটা চাপ পড়ে। ওভারঅল এটা গেমিং সেন্ট্রিক প্রসেসর না হলেও এ বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারেন আপাতত দৃষ্টিতে। যেখানে হাই এন্ড গেমগুলো প্লে করা না গেলেও মিডিয়াম টু লো গ্রাফিক্সের গেমগুলো মোটামুটি ইজিলি আর টাইম পাসের জন্য প্লে করা যেতে পারে, বিশেষ করে লো গ্রাফিক্স কিংবা 2D গেমগুলো। সাথে ফ্রি ফায়ার গেমটাও কিন্তু মোটামুটি ভালোভাবে প্লে করতে পারবেন আপনি, যেটি আমরা বাজারে 464, 4128, 6128 এই 3টি র্যাম ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল দেখতে পারবো, যা প্রাইমারি ভ্যারিয়েন্ট মিনস বেস ভ্যারিয়েন্ট অফিসিয়াল বাজারে 14,990 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তবে 4128 এর ক্ষেত্রে আপনাকে 16,999 টাকা গুনতে হবে। তবে আপনি যদি লোকাল শপগুলো থেকে পারচেস করেন তাহলে কিছুটা পরিমাণ ডিসকাউন্ট পেলেও পেতে পারেন, যদি অফিসিয়াল শোরুম থেকে না করেন আর কি। পাশাপাশি আমি আপনাকে এটাই সাজেস্ট করবো যে যেহেতু র্যাম রোম একটু কম, তাই লাইট অ্যাপগুলো বেশি ইউজ করার। পাশাপাশি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 তার সাথে কালারওয়েজ 15 এর সাথেই আসতে চলেছে। তবে মেজর 1 বছরের মিস অ্যান্ড্রয়েড 16 এর আপডেট কিন্তু মেবি এসে গেছে এতদিনে। আপনারা যারা ইউজ করছেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। প্লাস যেহেতু বাজেট ফ্রেন্ডলি একটা স্মার্টফোন, তাই ইউআইতে আপনার প্রি ইনস্টল অ্যাপ এবং অ্যাডস থাকতেই পারে স্বাভাবিক, যেগুলো চাইলে আনইনস্টল কিংবা অফ করে দেওয়া যায়। তবে কালারওয়েজ 15 যে ইউআইটা রয়েছে ওটা কিন্তু একটা লাইট ভার্সন ইউআই, তাই সকল ফিউচারে পাবেন এখানে তা না। আর সর্বশেষ যদি ক্যামেরা কোয়ালিটির কত ওঠে, প্রাইমারিতে 13 মেগাপিক্সেলের সেন্সরটাই কাজের, আর ফ্রন্ট ফেসিং 5 মেগাপিক্সেল একটা সেন্টার পাঞ্চও সেলফি ক্যামেরা। তবে চিনাও বেজেলের কথা বললে আপনাকে বাজেট হিসেবে সেটা কনসিডার করতে হবে বস। মোটামুটি ক্যামেরা কোয়ালিটিও এবার যেটা অ্যাভারেজ কিংবা অন্য 10টার মতনই ছিল, খুব একটা বেশিও না আবার খুব একটা কমও না। চাইলে তারা কিন্তু এখানে 5 মেগাপিক্সেল সরি 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা দিতে পারতো। বাট আপনাদের কি মতামত আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেন এক্সট্রা ফিউচার নিয়ে কথা বললে এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে শুরু করে সিঙ্গেল স্পিকার, তার সাথে হেডফোন জ্যাকের গর্তটি পাচ্ছে। ওভারঅল আপাতত এই প্রাইস পয়েন্টের মধ্যে আপাতত দৃষ্টিতে কিন্তু এটা অনেক ভালো একটা স্মার্টফোন মিস স্পেসিফিকেশন আমাদেরকে অফার করছে বলতে গেলে অফিসিয়াল প্রাইস পয়েন্ট হিসাবে। বাট ওভারঅল আপনারাও স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করে।